বাসর ঘরের দরজা খুলতেই কেউ আমার কপালে কিছু একটা ঠেকালো। ঘটনার আকস্মিকতায় ভ্যাবাচাকা খেয়ে গেলাম আমি। ভয়ও পেলাম খানিক। ভয়ে চোখ বন্ধ করে নিয়েছি সেই কবে। দুই হাত হ্যান্ডস আপ করে ভীতু স্বরে বললাম, আমাকে গুলি করেন না প্লিজ, আমি কিছু করি নাই। মা কসম, সত্যি বলছি। আমি তো বাসর ঘরে আসছিলাম, ভুলে হয়তো অন্য কোথাও চলে এসেছি। আপনি হয়তো আরামে চুরি করছিলেন, আমি এসে আপনাকে ডিস্টার্ব করলাম, কিন্তু আমি ইচ্ছে করে করিনি। প্লিজ আমাকে ছেড়ে দিন, আপনি যা চাইবেন তাই দিব, তবুও ছেড়ে দিন প্লিজ। আজ এত বছর পরে আমার বিয়ে হলো, বাসর করার আগেই মরে গেলে আমার অতৃপ্ত আত্মা পৃথিবীতে ঘুরে বেড়াবে। প্লিজ আমার বাসরটা পুরো করতে দিন। আমার আকুতি মিনতির ভেতরেই কেউ মেয়েলি কণ্ঠে বলল, চুপ করুন। কিসব আবোল তাবোল বলছেন তখন থেকে? চুপ করে দাঁড়িয়ে থাকুন আর আমাকে আমার কাজ করতে দিন। মেয়েলি কণ্ঠ শুনে আমি আরও ভয় পেয়ে গেলাম। ছোটবেলায় দাদি বলেছিল, সুন্দর পুরুষদের ওপর নাকি পরীদের নজর থাকে। তাদের কোনো সুন্দর পুরুষকে পছন্দ হলে তারা নাকি সেই পুরুষকে নিজের সাথে নিয়ে চলে যায়। তাহলে কি আমার ওপরও পরীর নজর পড়েছে, তাই সে আমাকে নিয়ে যেতে এসেছে? আল্লাহ, এখন কি হবে আমার? আমাকে কেন এত সুন্দর বানালে? আর বানালে বানালে এই পরীর নজরে কেন ফেললে? এখন আমার বাসর করা কি হবে? কিন্তু ভাবনার বিষয় হলো, পরী আবার বন্দুক কই পেল? আজকাল কি পরীরাও গান ইউজ করে? করতেই পারে। আজকাল সব কিছু যখন ডিজিটাল হয়ে গেছে, তাহলে পরীরা কেন পিছিয়ে থাকবে? আমার এত সব মহান ভাবনার ব্যাঘাত ঘটিয়ে আবারও মেয়েলি কণ্ঠ শোনা গেল। মেয়েলি কণ্ঠে কেউ বলল, কি হলো, চোখ খুলুন, আপনার স্ক্যানিং শেষ। স্ক্যানিং? কিসের স্ক্যানিং? কৌতূহল মেটাতে চোখ দুটো ধীরে ধীরে খুলে তাকালাম। চোখ খুলে তাকাতেই আরেক দফা তবদা খেয়ে গেলাম। হসপিটালের পিপি পরে আমার সামনে কে একজন দাঁড়িয়ে আছে, হাতে তার স্ক্যানিং মেশিন। হয়তো এই মেশিনই কপালে ঠেকিয়েছিল তখন। কিন্তু এই মানুষটিকে, আমি কি সত্যিই ভুল কোথাও চলে এসেছি? রুমে একটু উকিঝুঁকি দিয়ে দেখলাম বেডের ওপর ফুলের সাজ, আর দেওয়ালে টাঙানো আমার দাঁত কেলানো ছবি দেখে বুঝলাম যে এটা আমারই রুম। তাহলে উনি কে? আর আমার বউ কই গেল? প্রশ্নগুলোর উত্তর খোঁজার আশায় শেষমেশ মুখ খুলে বললাম, জি, বলছিলাম যে এটা তো মনে হচ্ছে আমার বাসর ঘর। তো আপনি কে? আর আমার বউ কই? সামনের পিপি পরা মানুষটি বলে উঠল, কি বলছেন এসব? আমাকে কি আপনার চোখে পড়ছে না? আমিই তো আপনার বউ। তাজ্জব বনে গেলাম এবার। চোখ চড়ক গাছ করে বললাম, আপনি? মানে তুমি আমার বউ? হ্যাঁ, আমি আপনার বউ নিশা। এবার একটু ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যানিং করে বললাম, তো এটা কি পরে আছো? আজকাল কি বাসর ঘরে এসব পরার নতুন ট্রেন্ড চলছে নাকি? এমন কিছুই না, এটা সেফটির জন্য পড়েছি। আপনি হয়তো ভুলে গেছেন আমি একজন ডক্টর, আর একজন ডক্টরের জন্য সেফটি কামস ফার্স্ট, বাকি সব পরে। নেশার কথা হজম হতে মনে হচ্ছে 4-5টা হজমি বড়ি খেতে হবে, কিন্তু এখন হজমি কই পাবো? যাই হোক, আপাতত হজমি ছাড়াই কথাগুলো গিলে নিলাম। যেহেতু এখন কনফার্ম হয়ে গেল যে এটা আমারই রুম আর বউটাও আমার, তাই একটু নিশ্চিত হয়ে ভেতরের দিকে পা বাড়ালাম। তবে ভেতরে ঢোকার আগেই নেশা ছিটকে একটু সরে গিয়ে বলে উঠল, এই কি করছেন? কি করছি মানে? ভেতরে আসছি। সারা রাত কি বাইরেই দাঁড়িয়ে থাকবো? ভিতরে ঢোকার আগে আর একটা কাজ আছে, আপনি দাঁড়ান, আমি এখনই আসছি। কথাটা বলেই নিশা ভেতরের দিকে চলে গেল, আর আমি অবলা প্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, এখন আবার কি করবে নিশা? সে কি আমাকে কোনো স্পেশালভাবে বরণ করে ভেতরে ঢুকাবে? ওয়াও, খুশিতে গদগদ হয়ে গেলাম। একটু পরে নিশা আবার এসে বলল, আপনার দুই হাত বাড়ান। আমিও গদগদ হয়ে লাজুক ভঙ্গিতে হাত দুটো সামনে মেলে ধরলাম। তবে আমার আশায় এক বালতি নালার পানি ঢেলে দিয়ে নিশা আমার হাতে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে দিয়ে বলল, এবার হাত ভালো করে স্যানিটাইজ করুন। আমিও আবালের মতো তার কথা মেনে হাত ঘষে নিলাম। তারপর নিশা বলল, আপনার জুতা খুলে পায়েও স্যানিটাইজ করুন। আমি তাও করলাম। অতঃপর এসব ক্রিয়াকর্মের পর আমি ভেতরে ঢোকার পারমিশন পেয়ে গেলাম শেষমেশ। ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে নিশার সামনে গিয়ে বললাম, এখন তো সব হয়ে গেছে,
এবার তো এসব খোলো, তোমার সুন্দর মুখখানা দর্শনের সৌভাগ্য দাও। নিশা বলে উঠল, তার আগে আপনি আপনার কাপড় চোপড় খুলুন। বাহ, বউ তো দেখছি খুব ফাস্ট, প্রথমেই মেন পয়েন্টে চলে এসেছে। তাহলে আমি আর দেরি করব কেন? কথাটা ভেবেই আমি আমার পাঞ্জাবি খুলতে লাগলাম। তখনই নিশা বলে উঠল, আরে আরে কি করছেন? এখানেই কেন জামা কাপড় খুলছেন? কেন, তুমি তো খুলতে বললে। আরে খুলতে বলেছি মানে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসতে বলেছি। আপনার কাপড় চোপড়ে বাইরে জার্মস থাকতে পারে, তাই কাপড় চোপড় চেঞ্জ করে আসতে বলেছি। আবারও আশাহত হলাম আমি। ডাক্তার বউ বিয়ে করার যা সাইড ইফেক্ট হয় আর কি। আগে জানলে কোনো কালেও ডাক্তার বউ বিয়ে করতাম না। কি আর করার, রূপের মোহে পড়ে অন্ধ হয়ে গেছিলাম। অথচ এখন পর্যন্ত সেই রূপের কানিকোনারও দর্শন হলো না। যাই হোক, নিশার কথা মতো কাপড় চোপড় নিয়ে চেঞ্জ করতে চলে গেলাম। 10 মিনিট পর আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে বের হয়ে দেখলাম নিশা এতক্ষণে তার পিপি নামক খোলসটা খুলে ফেলেছে। বেডের ওপর বিয়ের শাড়িতে ঘোমটা টেনে বসে আছে। যাক বাবা, বাঁচা গেল। এবার তাহলে বইয়ের মুখ দর্শন হবে। এখন শুরু হবে আসল বাসর। ইস, মনে কেমন কাতুকুতু লাগছে। খুশি খুশি প্রফুল্লিত মনে ধীরে ধীরে নিশার কাছে গিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলাম। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। প্রথম প্রথম বাসর করতেছি তো, কিন্তু আমাকে লজ্জা পেলে হবে না, আমাকে তো লজ্জা ভাঙাতে হবে। বন্ধুরা বলেছে তুই টাইগার, আজ রাতেই শিকার করবি, যা বিজয়ী হ। বাসর ঘরেই বিড়াল মারবি, কিন্তু কথা হলো বিড়াল কই পাবো এখন? আমার বাসায় তো কোনো বিড়ালও নেই, আর আমার তো বিড়ালে অ্যালার্জি আছে। থাক, আপাতত বিড়াল মারা স্কিপ করি। শুধু শুধু নিরপরাধীন বিড়ালকে মেরে কি হবে? সেও তো কারণ না ছেলে বা মেয়ে। তার চেয়ে বরং বইয়ের ওপর মনোনিবেশ করি, সেটাই ভালো হবে। সব কিছু মনস্থির করে কিছু বলার উদ্দেশ্যে হা করতেই নিশা হাত দেখিয়ে আমাকে থামিয়ে দিয়ে বলল, থামেন, আগে মুখে মাউথ ফ্রেশনার স্প্রে করেন, আপনার মুখেও জার্মস থাকতে পারে। এবার সত্যিই রাগ লাগছে। লাইক সিরিয়াসলি, এর চেয়ে ভালো পেট কেটে নাড়িভুড়িগুলোও বের করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নেই। থাক, রাগলে চলবে না, বাসর ঘর বলে কথা, তাই রাগটা আপাতত বিনা পানিতে গিলে খেয়ে ফেললাম। নিশার কথা মতো মুখে মাউথ ফ্রেশনার স্প্রে করার জন্য মাউথ ফ্রেশনারটা হাতে নিয়ে স্প্রে করতেই কিছু স্প্রে আমার নাকে লাগলো, আর নাকে লাগতেই কেমন হাসি আসতে লাগলো আমার। অতপর এক বিশাল হাসি মেরেই বসলাম। তবে এখানেই আরেক অঘটন ঘটল। আমার হাঁচি দেওয়ার সাথেই নিশা ছিটকে সরে গিয়ে গগনবিদারী এক চিল্লানি দিয়ে উঠল। না! আমার পরাণ পাখি বোধ হয় ফুরুত করে উড়ে যাওয়ার উপক্রম। আমি আমার বুকে হাত দিয়ে বললাম, আয় হাই, কি হলো? এমন চিল্লাচ্ছ কেন? আমি তো এখনো কিছু করলামই না। নিশা তখন বলল, আপনি কি আমাকে বাসর ঘরে মেরে ফেলার ধান্দায় আছেন? কি বলো? আমি কেন তোমাকে মারবো? মাত্রই তো বিয়ে করলাম। আগে কয়েক বছর যাক, তারপরে না হয় মাথায় এসব চিন্তা ভাবনা আসবে। হোয়াট? আরে মজা করছিলাম, কিন্তু আমি তোমাকে কেন মারতে যাব? তো এভাবে হাঁচি দিয়ে আমার উপরে জার্মস ছড়ছেন কেন? আমার যদি করোনা হয়ে যায়? লেও ঠেলা, এই ম্যাডাম সামান্য হাসির জন্য আমাকে খুনের আসামি বানিয়ে ফেললো। আমি কি এই দুনিয়ায় আছি, নাকি মঙ্গল গ্রহে পৌঁছে গেছি? যাক, তবুও নিজেকে টেনে টুনে পৃথিবীতে বর্তমান অবস্থানে নিয়ে আসলাম। আপাতত বাসর ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। মঙ্গল গ্রহে না হয় অন্যদিন যাব। তাই নিশার ভয় দূর করার জন্য বললাম, ওকে ওকে, সরি, আমি আবারও সাবান দিয়ে হাত মুখ ধুয়ে আসি, কেমন? কথাটা বলে আমি আবার ওয়াশরুমে গিয়ে হাত মুখ ভালো করে সাবান দিয়ে ধুয়ে এলাম। রুমে এসে বেডের কাছে গিয়ে এবার একটু নিশার কাছাকাছি বসতে গেলেই নিশা আবারও হাত দেখিয়ে আমাকে থামিয়ে দিয়ে বলল, এই এই, এত কাছে আসবেন না, দূরত্ব বজায় রেখে বসুন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন। এবার আমার হাটখানা এক্সামে 0 পেয়ে ফেল করলো। কি বলে এই মেয়ে? বাসর ঘরে আবার সোশ্যাল ডিস্টেন্স? লাইক সিরিয়াসলি? তাহলে আমার বাসরের কি হবে? নেহি, এটা হতে পারে না, পারে না, পারে না। বলে দাও এটা মিথ্যে। কত আশা আমার এই বাসর নিয়ে। এই 28 বছরের জীবনে কখনো কোনো মেয়ের সাথে ইটিস পিটিস ডেটিং, রুম ডেটিং তো দূরের কথা,
জীবনে কোনো মেয়ের হাতটাও কখনো ধরিনি। দাদি বলেছিল বিয়ের আগে পর নারীদের সাথে সম্পর্ক করা নাকি পাপ। তাই আমিও বাধ্য ছেলের মতো কখনো কোনো মেয়ের দিকে কুনজর দেইনি। কত কষ্ট করে নিজের যৌবন বাঁচিয়ে রাখছি, নিজের সব রোম্যান্স জমিয়ে রেখেছি নিজের বউয়ের জন্য। আজ আমার সেই ধৈর্যের সুফল পাওয়ার দিন। আর এই মেয়ে বলছে কি না সোশ্যাল ডিস্টেন্স, খাতা পড়ি তো সোশ্যাল ডিস্টেন্সের। আমি জোরপূর্বক হেসে বললাম, ইউ কিডিং? মজা করছো তাই না? একদম না, আমি সিরিয়াসলি বলছি। দেখো, তুমি আমার সাথে এত বড় নাইনসাফি করতে পারো না। তুমি চাইলে আমি 4-5টা সাবান একসাথে ঘষে গোসল করে আসব, দরকার পড়লে স্যানিটাইজার ঢেলে খেয়ে ফেলবো। তবুও এমন অলক্ষণে কথা বলো না প্লিজ। দেখুন, আমি কোনো রিস্ক নিতে পারবো না। 14 দিন পর্যন্ত আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। তারপর যদি কোনো সমস্যা না হয় তাহলে নর্মাল হাজব্যান্ড ওয়াইফের মতো থাকতে পারবো। কিন্তু তাহলে আমাদের বাসরে কি হবে? ওটা কিভাবে হবে? ওটা ওটা কোনটা? আরে ওইটা যেটা করে সবাই। বুঝতে পেরেছি। দেখুন, আমরা যা করার দূর থেকেই করব। যাহ, কি বলো? দূর থেকে এসব হয় নাকি? হ্যাঁ, হয়তো। এই যে দেখুন, এইভাবে। কথাটা বলে নিশা আমার দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দিল। আমি বললাম, এটা কেমন বাসর? এটা করোনাকালের বাসর। নিন, আপনিও শুরু করুন। আমি অবলা প্রাণী, আর কি করতাম। নিশার কথা মতো আমিও ফ্লাইং কিস ছুঁড়ে দিলাম। ব্যাস, এভাবেই হলো আমাদের করোনাকালের বাসর ঘর। যাওয়ার আগে এই অভাগার নামটা শুনে যান। আমার নাম বাপ্পারাজ, যে কিনা বাসর ঘরেও ছ্যাঁকা খাই। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি এর আগে কোথাও শুনে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।